সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। সত্যি জানিয়ে দেব আজকের এমন সব ভয়ঙ্কর সংবাদ যা শুনলে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। জানিয়ে দেব ডিসেম্বরের আগেই শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণায় আত্মবিশ্বাসী আওয়ামী লীগ। তারিখের হাত ধরেই বাংলাদেশের মাটিতে পা রাখবেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 5 মাস ডিসেম্বরে বাংলাদেশের মাটিতে পা দেবেন শেখ হাসিনা, এমনই ঘোষণা করেছেন তিনি। কিন্তু তার এই ঘোষণার পর বিএনপির কি ভাষ্য? কারণ তারাই তো এখন ক্ষমতাসীন দলের, যেখানে এসওএস ইউনিভার্সিটির অধ্যাপক অবিনাশ পালওয়ালের একটি বিশ্লেষণ উঠে এসেছে। তার বিশ্লেষণে যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসিনাকে ফেরানোর পক্ষেই তারেক সরকার, কিন্তু দলের কার্যক্রমকে নিষিদ্ধকরণ, হাসিনার ফেরার বিষয়টি উঠলে এড়িয়ে যাওয়া, এগুলো তো ইতিবাচক দিকে যাচ্ছে না। তবে কি এখন কোনো সমস্যা? তাহলে কি পরিস্থিতি? সেটাই আপনাদের আজ জানাবো। আসলে কি বলতে চাইলেন তারেক রহমান? লন্ডনের এসওএস ইউনিভার্সিটির অধ্যাপক অবিনাশ পালওয়ালের একটি বিশ্লেষণ উঠে এসেছে। বর্তমান বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করছে সংস্কার এবং জাতীয় পুনর্মিলনের উপর। আর তার মতে আওয়ামী লীগকে রাজনীতি থেকে সম্পূর্ণ মুছে ফেলা ঠিক নয়, কারণ এটি দীর্ঘমেয়াদী কখনো হবে না। অর্থাৎ কেন যাবে না এই দলটিকে। দলটি বর্তমানে কিছুটা কোণঠাসা হলেও তাদের গ্রহণযোগ্যতা এবং তাদের এই প্রত্যাবর্তনের জন্য সংস্কারপন্থীদের বিকাশ এবং ক্ষমা চাওয়ার সংস্কৃতি, সেটা কেমন? তার মতে দলের অভ্যন্তরীণ সংকট এবং বিভাজন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগ বর্তমানে অনেকটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং নেতৃত্ব হয়েছে, এটা অস্বীকার করার নয়। দলটি এখন কট্টর অনুগত এবং সংস্কারপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। সংস্কারপন্থীরা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে দলের আদর্শিক এগিয়ে রাখতে আগ্রহী, যেটা তাদের পুনর্বাসনের পথ সুগম করতে পারে। আর অন্যদিকে পুনর্বাসন এবং পুনর্মিলন, পালিওয়ালের মতে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বাইরে রাখা এবং অস্থিতিশীলতা তৈরি করতে পারে গোটা দেশে। তার মত অনুযায়ী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন বা দলের ঘুরে দাঁড়ানোর বিষয়টি একটি সুযোগ হিসেবে ব্যবহার করা উচিত, যার মাধ্যমে আইনি প্রভাববিহিতা নিশ্চিত করা এবং জাতীয় পুনর্মিলনের ভিত্তি তৈরি করা সম্ভব। ভারতের নীতি নির্ধারণী মহলের দীর্ঘদিনের নির্ভর পররাষ্ট্র নীতিতে কিছুটা পরিবর্তন এসেছে। ভারত এখন বিএনপি সরকারের সঙ্গেও সম্পর্ক এবং যোগাযোগের পরিধি বাড়াচ্ছে, যেটা বাংলাদেশের নতুন বাস্তবতায় আওয়ামী লীগের ভারতীয় সমর্থনকে প্রশ্নবিদ্ধ করেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে প্রয়োজন। পাশাপাশি প্রয়োজন দেশকে স্থিতিশীল অবস্থায় রাখুন। একটি প্রাচীনতম দলকে রাজনীতির বাইরে রাখলে তার কর্মী সমর্থকদের আটকানো যাবে না। তার উপর আওয়ামী লীগ হলো স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে যুক্ত একটি দল। তার সাক্ষী আরো একটি বিষয় লক্ষণীয়, তা হলো তিনি ফেরার ঘোষণা দিতেই কার্যত বিএনপির মন্ত্রীরা ইতিবাচক বক্তব্য দিতে থাকেন, যেগুলিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা, এরপর থেকে ঝড় উঠেছে পদ্মা পারে, বক্তব্য মন্তব্য ধেয়ে আসছে। শুধু তাই নয়, হাসিনা ফিরছেন এমন বক্তব্যে কার্যত ভয়েছেন মন্ত্রী উপদেষ্টারা। অন্তত তাদের বক্তব্য শুনে তো তাই মনে হচ্ছে। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, প্রশাসনিক আদেশে কোনো দলকে নিষিদ্ধ করাকে আমরা মনে করি না। তাহলে কি নিষিদ্ধকরণ উঠছে আওয়ামী লীগের? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন এমন মন্তব্য করছেন, তখন তো দেখা যাচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবই নিষিদ্ধ। তাহলে এটা তো দ্বিচারিতা। কি বলেছেন সালাউদ্দিন? শুনুন। যে কোন রাজনৈতিক দলের নিষেধ করা, কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোন দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে, সেটা আমরা সমর্থন করি না। বুধবার ঢাকা টিএসসি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে গণউত্থানের বাকবদলের দিন শীর্ষক অনুষ্ঠানে বেশ কিছু বক্তব্য দেন সালাউদ্দিন আহমেদ। সেখানে মন্তব্য করতে গিয়ে এমন কথাই তিনি বলেন, যার জেরে এখনো প্রবল আলোচনা চলছে বাংলাদেশের রাজনীতিতে। এর আগে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন তিনি কোন দলকে নিষিদ্ধ হওয়ার পক্ষে নন। অথচ এই বিএনপি ক্ষমতায় আসার পর দেখা যায় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয় আইন পাশ করিয়ে। এদিকে মোহাম্মদ ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়। তাই নয়, নির্বাচন কমিশন পর্যন্ত তাদের নিবন্ধন বাতিল করে দেয়। এর প্রত্যেকটি কাজ বিএনপি ক্ষমতায় এসে পাকাপাকিভাবে স্থগিত করে দেয়। কিন্তু হাসিনার ফেরার বার্তায় যেন সিদ্ধান্ত এত পরিকল্পনার বদল আনে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, শেখ হাসিনা ফিরলে আমরা তাকে স্বাগত জানাবো। শুনুন তার বক্তব্য। ওনার আসার ব্যাপারে আমরা কিন্তু চেষ্টা করছি, উনি যদি আসেন আমরা কিন্তু শুরু থেকে একটা কথা বলে স্বাগত জানাচ্ছি। এই স্বাগত জানানো অনেকে একবার প্রকার করে বলবেন আমরা ওনাকে খুব স্বাগত জানাচ্ছি আমরা জাস্টিস। আবার ওই কথাটা আগে একদিন বলেছিলাম, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার বক্তব্য হয়েছে তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যার্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি।
আমি আসলে তো আমাদের সাথে দ্বিপক্ষের যোগাযোগ আছে, উনি যাবেন, উনি মামলা ফেস করবেন, উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনার স্কোপ আছে, পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন, অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। সো একটা স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। এই বক্তব্য কিন্তু শেখ হাসিনার ফেরার ঘোষণার পর ফলে ভাষ্যগুলো যেন বদলে যাচ্ছে। এতদিন তারা বলতেন শেখ হাসিনা ফিরলে তাকে ফাঁসি ঘাটে ঝোলানো হবে, কিন্তু যেই তিনি থেকে ফেরার বার্তা দিচ্ছেন তখন তারা বলছেন তাকে ইনসাফ দেওয়া হবে। কিসের এত ভয়, কোন আশঙ্কা কাজ করছে? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আসলে চাহিদা থেকে শুরু করে বিএনপির মন্ত্রী উপদেষ্টারা জানেন যে তারা আওয়ামী লীগকে হটানোর জন্য বিদেশি শক্তিদের কাজে লাগিয়েছিল, তাদের প্রত্যেকের বিচার হবে। আওয়ামী লীগ ফিরলে তার পতনের কারণের থেকেও বেশি 5ই আগস্ট পরবর্তীতে যারা হত্যা হয়েছেন তাদের বিচার করবে, বহু পুলিশ কর্মী যে নিহত হয়েছে তাদের বিচার করবে, তাদের পরিবারগুলিকে বিচারবে, যেটা বারবার নিজের অডিও বার্তাতেও বলেছেন শেখ হাসিনা। শুধু তাই নয়, দেশকে যে বৈদেশিক শক্তির কাছে বিক্রি করে দিয়েছেন মোহাম্মদ ইউনূস, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে গোপন চুক্তি করেছে তার পর্দা ফাঁস করবেন। এমনকি এই চুক্তির কথা যে জামাত এবং বিএনপি জানতো, দায়িত্ব নিয়ে গোটা দেশবাসীকে জানাবেন শেখ হাসিনা। ফলে অনেকটাই ব্যাক ফুটে যাবে। এদিকে আওয়ামী লীগ আস্থা অর্জন করবে সাধারণ মানুষের, কারণ হাসিনার অনুপস্থিতিতে যে বিচার হয়েছে সেটা তো তিনি তো চ্যালেঞ্জ জানাবেই। পাশাপাশি এতদিন যে দেশে প্রহসন চলেছে এটা থেকে মুক্তি পেতে ফের আওয়ামী লীগের উপরই ভরসা রাখবে বাংলাদেশবাসী। ফলে এখনো পর্যন্ত যা পরিস্থিতি বাংলাদেশে, তাতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য ইতিবাচক দিকেই এগোচ্ছে। একটি দেশের সরকারের ভুল ঠিক থাকতেই পারে, কিন্তু মানুষ চাইবে প্রতিটি ভুলের বিচার। সাধারণ মানুষ কখনোই চাইবে না একটি ভুলকে আরো 5টি ভুল দিয়ে ঠিক করা হোক। বাংলাদেশের অন্যতম ভুল হলো বিডিআর হত্যাকাণ্ড। ইউনূস সাহেব বিডিআর হত্যাকাণ্ডের বিচার করার নামে যে বিচারটি করলেন তার মধ্যে হয়তো অন্যায় কিছু নেই। 30,000 হোক অথবা 3,000 পুলিশের হত্যা, সেটি কি বিচারের বিষয় নয়? যারা প্রশাসনে থেকে নির্মম হত্যার শিকার হলো তাদের মৃত্যুর কি কোনো বিচারের প্রয়োজন নেই? সরকারের অঙ্গ ছিল না, তারা দেশের অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে যুক্ত। তাই যারা বলেন যে একটি যুদ্ধ হয়েছে 24-এ, তাহলে ওই 30,000 পুলিশ কি শহীদ নাকি অত্যাচারী, যাচ্ছে অপরাধী, কি হিসাব দেখানো হবে তাদের? এই বিষয়ে কোনো তদন্ত কমিশন হলো না, কোনো মামলা হলো না, একে কি বলা হবে? এটি কি বিচারিতা নয়? এই বিচার পুলিশ কর্মীদের সঙ্গে করা হলো, তারা কি দেশের মানুষ নয়? তাদের কি পরিবার নেই? তাদের সন্তানরা কি কোনো দিন এই জুলাইকে সম্মান করতে পারবে? তারা দেশের জন্য সম্মান নাকি ঘৃণা এগিয়ে যাবে জীবনে? বিডিআর হত্যাকাণ্ডে মৃত সেনা কর্মকর্তাদের যেমন দেশের জন্য অনেক বড় ক্ষতি, তেমনই তো এই হাজার হাজার পুলিশের মৃত্যুও দেশের জন্য ক্ষতি। এই বড় যে কাজ করছে তারা কি মন থেকে দেশের সেবা করছে, নাকি তারাও সুযোগ খুঁজছেন সঠিক পরিস্থিতির জন্য? তারা কি তাদের সহকর্মীদের বিচারহীন মৃত্যুকে সহজেই মেনে নেবে? তারা দিন শেষে মৃত সহকর্মীদের পরিবারের সদস্যদের মুখোমুখি হওয়ার সাহস রাখবেন? বাংলাদেশের জেলে বন্দী করে রাখার সক্ষমতা হলো 75,000। যদি হাসিনা 10,000 কর্মীও আত্মসমর্পণ করে জেলে যেতে চান, তাহলে তাদের কোথায় রাখবে সরকার? যারা প্রলাপ বকছেন যে হাসিনাকে কোনো রকম নতুন করে বিচারের সুযোগ দেওয়া হবে না, তিনি ফিরবেন কেবল ফাঁসলায় পড়ার জন্য, যে ডিসেম্বরে কেউ একজন দেশে আসার পরিকল্পনা করছে, আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন, আর যখনই আসুন ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে। এই হঠাৎ করে পাকিস্তান প্রেমীরা কি জানে বাংলাদেশ মানে আওয়ামী লীগ? যেদিন হাসিনা সেদিন সব বাধা ভেঙে যদি 1 লক্ষ কর্মীও মাঠে নামে, তবে সরকার কোথায় কিভাবে তাদের সামলাবে? পুলিশ যদি এই সুযোগে বিদ্রোহী হয়, তাহলে সেনাকে মাঠে নামানো ছাড়া আর অন্য কোনো উপায় আছে কি? যে কথা চিন্তা করেই হয়তো সেনাকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে আবার মাঠে নামানো হয়েছে। কিন্তু সেনাও তো সরকারের বিরুদ্ধে যেতে পারে, কারণ সরকারের চাঁদাবাজিতে অতিষ্ঠ। ফলে সেনাকেই হয়তো আবার ক্ষমতা নিয়ে আর একটি নির্বাচন করানোর প্রস্তুতি নিতে হতে পারে। তবে সব নির্ভর করছে হাসিনা তাদের সম্মতিতে দেশে ফিরছে। যদি আমেরিকা লন্ডন থেকে হাসিনাকে ফেরার বার্তা দেওয়া হয়, তাহলে আজ যারা হাসিনাকে ফাঁসি কাঠে ঝোলাবেন বলছেন, তারা দেশে থাকবেন তো? ভারত, চীন, রাশিয়া তো হাসিনার পক্ষেই থাকবে। বাংলাদেশের রাজপথে জেনজি প্রবল আন্দোলন বিক্ষোভ, স্লোগান উঠছে তুমি কে আমি কে, দফা 1 দাবি 1 শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এমনকি উল্লেখ করে দিচ্ছে মন্ত্রী পদত্যাগ না করলে সরকার উল্টাতে বেশি সময় লাগবে না। ফেসবুকে রাতারাতি জন্ম হয়ে গিয়েছে ব্রয়লার চিকেন পার্টি। এখন প্রশ্ন, এদের পিছনে কারণ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী বলে যে কিছু হয় না, সেটা আগে দেখেছে গোটা বিশ্ব। সাধারণদের পিছনে যে অতি সাধারণরা রয়েছে সেটা তো বলাই বাহুল্য। পরিচয়টা কি বার করতে পারবে বিএনপি সরকার? যখন আওয়ামী লীগকে বিভিন্ন সময় আটকাতে মরিয়া তারেকের প্রশাসন, তখন অন্য শক্তিশালী হইচট হয়ে নিজেদের এজেন্ডা পূরণ করতে সক্রিয়। আদৌ কি সামলাতে পারবে? যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত জলে ডুবে গিয়েছে,
তখন দেশে চলছে এইচএসসি পরীক্ষা, তার মধ্যে প্রশ্নপত্রে ভুল। এরপরই শিক্ষার্থীরা দাবি জানান পরীক্ষা স্থগিত রাখে। তার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ডক্টর আবু নাসির মোহাম্মদ এহসানুল হক মিলন শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলে ফেলে। এরপর থেকে শিক্ষার্থীরা পথে নামে, পাশাপাশি শুরু হয় আন্দোলন। কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝে শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করে, সেই ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি জানিয়ে দেন যে এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত সেই চট্টগ্রামে পরীক্ষা স্থগিত রাখা হবে। এমনকি জানিয়ে দেওয়া হয়েছে যে যে প্রশ্নপত্রে ভুল ছিল সেগুলিতে পূর্ণ মার্কস দিয়ে দেওয়া হবে। কিন্তু পরে আন্দোলন থামছে না, বরং বেরিয়ে যাচ্ছে। এবং ঠিক যেমন ফেসবুকে জন্ম নিয়েছে ব্রয়লার চিকেন পার্টি, যেখানে সদস্য সংখ্যা বাড়ছে ক্রমশ। আর এটি ছিল 2024 সালের জুলাই, যেখানে রাজাকার বলে ফেলার কারণে আন্দোলন সংগঠিত হয়েছিল। শেখ হাসিনা পরবর্তী ক্ষেত্রে শিক্ষার্থীদের দাবি মেনে নিলেও আন্দোলন কিন্তু থামে। তখন উঠেছিল তুমি কে আমি কে স্লোগান, রাজাকার রাজাকার স্লোগান। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন থামাতে চাইলেও ততদিনে হাইজ্যাক করে নেওয়া হয়েছিল এই আন্দোলনটিকে। এবারে কি তাই হতে যাচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে, কারণ ছাত্ররা এটা বলছে যে এই ব্রয়লার মুরগিরা না থাকলে আপনারা শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী না, এমনই ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন তারা। ফলে রাজনৈতিক বিশেষজ্ঞরা অনেকেই অনুমান করছেন শিক্ষার্থীদের আন্দোলন হাইজ্যাক করে ফেলা হয়েছে। কিন্তু তারা কারা? দেশীয় নাকি বিদেশি শক্তি? বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে অনেকে বলছেন পরিস্থিতির বেগতিক দিকে। কারণ 2024 সালের 5ই আগস্ট আগে যে পরিস্থিতি হয়েছিল এর সঙ্গে মিল খুঁজে পাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। মার্কিন গোয়েন্দাদের আনাগোনার খবর পাওয়া যাচ্ছে, যারা হোটেলে থাকছেন, নিয়মিত দফায় দফায় বৈঠকও করছেন। পাশাপাশি ফেসবুক বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে গুজব ছড়ানো হচ্ছে। শিক্ষার্থীরা এই হুঁশিয়ারি দিচ্ছেন যে শেখ হাসিনার সরকারকে ফেলতে 15 বছর সময় লেগেছে, তারেক রহমানের ফেলতে 15 মাসও সময় লাগবে না। আর এই হুঁশিয়ারি যখন দিচ্ছেন তাতে অনেকগুলো আশঙ্কা তৈরি হচ্ছে। এর পিছনে যে বড় চক্র কাজ করছে সেটা স্পষ্ট। এখন দেখা এই পরিস্থিতি ঠিক কতটা মোকাবিলা করতে পারে তারেক রহমানের প্রশাসন। 112 কোটি টাকার চেক ডিজঅনারের একটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত 1000 টাকার মুচলেকায় তার জামিনের এই আদেশ দেন। এ মামলায় অন্য আসামিরা আগেই জামিন পেয়েছেন বলে আসামিপক্ষের আইনজীবীরা নিশ্চিত করেছেন। তবে সন্ত্রাসবিরোধী ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় এখনই তিনি কারামুক্ত হতে পারছেন না। চলতি বছরের 9 জানুয়ারি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশের এক্সিমের পক্ষে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল অফিসার উজ্জ্বল মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় 5টি কোম্পানির নাম উল্লেখ করে 10 জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন এসকর্প হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আহমেদ শায়ান ফজলুর রহমান, বেক্সিমকো এলপিজি ইউনিট 1 লিমিটেডের পরিচালক মাহফুজুর রহমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ইমরান মণ্ডল, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ লুৎফর রহমান, এএফআর হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাশকুরা খানম, পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর আবু নাইম মোহাম্মদ সালেহিন, ডিরেক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তানভীর এবং বেক্সিমকো হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ফজলুর রহমানের পুত্র এএসএফ রহমান। মামলার অভিযোগ থেকে জানা গেছে, ঋণের টাকা পরিশোধ না করায় ব্যাংকের বারবার তাগিদের পর বেক্সিমকো এলপিজি ইউনিট 1 লিমিটেডের পক্ষ থেকে 112 কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়। 2025 সালের 19 নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের হেড অফিস কর্পোরেট শাখায় জমা দিলে একই দিন ব্যাংক সেটি ইনসাফিসিয়েন্ট ফান্ড বা অপর্যাপ্ত তহবিল উল্লেখ করে ফেরত দেয়। পরবর্তীতে 26 নভেম্বর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881-র 138 ও 140 ধারার বিধান অনুযায়ী নিবন্ধিত ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়ে 30 দিনের মধ্যে চেকের অর্থ পরিশোধের কথা জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে আসামিরা অর্থ পরিশোধ করেননি, যার প্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ গ্রহণ করে ব্যাংক কর্তৃপক্ষ। আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালে 13 আগস্ট সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তখন থেকেই তিনি কারাগারে আছেন। গত 7 মে এই মামলায় সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আজ এই নির্দিষ্ট মামলায় জামিন পেলেও তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার কারণে তাকে কারাগারেই থাকতে হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে কি সরে দাঁড়াতে চাইছেন ওবায়দুল কাদের? দলের সভায় তাওর কিছু মন্তব্য ঘিরে এমন জল্পনা শুরু হয়েছে আওয়ামী লীগের অন্দরে। বৃহস্পতিবার রাতে দলের ভার্চুয়াল সভায় ওবায়দুল কাদের দলনেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, পার্টির কাছ থেকে আমি অনেক পেয়েছি, আমার আর কিছু চাওয়ার নেই,
আপনার হাত ধরে ৩-৩বার দলের সাধারণ সম্পাদক হয়েছি, ১৮ বছর মন্ত্রী ছিলাম। একজন স্কুল শিক্ষকের ছেলে রাজনীতিতে এর থেকে বেশি আর কি পেতে পারে। এরপর হাসিনার উদ্দেশ্যে ওবায়দুল কাদের আরও বলেন, আপনি জানেন আমি শারীরিকভাবে খুব একটা সক্ষম নই, তারপরও আমার চেষ্টার কোনো ত্রুটি হবে না। এরপর তিনি বলেন, আমি সকলের উদ্দেশ্যে বলছি, আমরা যেন নিজেদের মধ্যে লড়াই না করি, আমরা যেন লড়াই করি আমাদের শত্রুদের বিরুদ্ধে। ভাষণে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণাকে দক্ষিণ এশিয়ায় নজিরবিহীন সাহসী সিদ্ধান্ত বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রীর ঘোষণায় বাংলাদেশের সরকারের খুঁটি নড়ে গিয়েছে। তারা আওয়ামী লীগকে ভয় পায়, আরও বেশি ভয় পায় শেখ হাসিনাকে। বৃহস্পতিবার রাতের সভাটি ডাকা হয়েছিল ১৬ জুলাই স্মরণ করতে। দিনটি আওয়ামী লীগ হাসিনার কারা দিবস হিসেবে পালন করে। সেই সঙ্গে গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবেও পালন করা হয় ১৬ জুলাই। ২০০৭-এর এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বিরোধী নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল। ২০০৫-এর ৭ জুলাই গোপালগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নিহত হন আওয়ামী লীগের ৬ জন নেতাকর্মী। ওই দিনগুলির রাজনৈতিক তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বৃহস্পতিবারের সভায় শেখ হাসিনা সহ সব নেতাই নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করেন। হাসিনা ব্যাখ্যা করেন কেন তিনি দেশে ফিরে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে তিনি নির্দেশ দেন, শুধু শীর্ষ নেতারা নন, মামলা থাকা সমস্ত নেতাকর্মী সমর্থক তার সঙ্গে একই দিনে আদালতে আত্মসমর্পণ করবে। সেই মতো সকলকে প্রস্তুত হতে পরামর্শ দেন হাসিনা। এমন একটি সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন তাওর ব্যক্তিগত চাওয়া পাওয়ার প্রসঙ্গ উত্থাপন করলেন, তা নিয়ে বৃহস্পতিবার রাত থেকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বর্তমানে দেশের বাইরে আছেন। গণ অভ্যুত্থানের বেশ কয়েক মাস পর তিনি দেশ ত্যাগ করেন। বর্তমানে তিনি তুলনামূলকভাবে সুস্থ থাকলেও ধারাবাহিক চিকিৎসার মধ্যে আছেন। তার বাইপাস সার্জারি হয়েছিল দেশে, কিন্তু আত্মগোপনে থাকায় বেশ কয়েক মাস তার চিকিৎসায় বিঘ্ন ঘটে। এই অবস্থায় শেখ হাসিনার ঘোষণা মতো সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বদেশে ফিরে যাওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে অনেকেরই সংশয় আছে, কারণ শারীরিকভাবে তিনি বেশ দুর্বল। আওয়ামী লীগের কোনো নেতার ধারণা, এইসব বিবেচনায় নিয়ে ওবায়দুল কাদের নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের আগেই সাধারণ সম্পাদকের পদ থেকে সরে যেতে চাইছেন এবং তার উত্তরসূরি বাছাই যাতে বিবাদমুক্তভাবে হতে পারে সেই বার্তাও এই সভায় দিয়েছেন। কোনো নেতা মনে করেন, দেশে ফিরে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলে গণ অভ্যুত্থান ঠেকাতে না পারা এবং দল ও সরকারের উপর মানুষের তীব্র ক্ষোভের কারণ অনুসন্ধান শুরু হবে পার্টিতে। টানা ৩বারের সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়ে দলে অনেকের মধ্যেই প্রশ্ন আছে। ওবায়দুল কাদের অবশ্য এসব প্রসঙ্গকে খুব বেশি গুরুত্ব দিতে চান না। তিনি দেশ ত্যাগের প্রথম সাক্ষাৎকার দিয়েছিলেন দ্য ওয়ালকে। সেই সাক্ষাৎকারে তিনি সাধারণ সম্পাদক হিসাবে তার ভূমিকা ঘিরে বিবাদ বিতর্ককে দক্ষিণপন্থী দলের ঘরোয়া অসুখ এবং বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, কেউই সমালোচনার ঊর্ধ্বে নন। আরও জানিয়েছিলেন, দেশে ফিরে গিয়ে ভুল ত্রুটি চিহ্নিত করে দেশবাসীর কাছে ভুল স্বীকার করবেন, প্রয়োজনে ক্ষমা চাইবেন। কিন্তু তার বৃহস্পতিবার রাতের বক্তব্যকে অনেকেই মনে করছেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের আগেই তিনি সাধারণ সম্পাদকের পদ থেকে সরে যাওয়ার বার্তা দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণভাবে দলের কাউন্সিল বৈঠকেই পদাধিকারী পরিবর্তনের সিদ্ধান্ত হয়। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত বছর ডিসেম্বরে। পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি তৈরির জন্য কাউন্সিল বৈঠক হওয়া দরকার। চলতি সংকটময় পরিস্থিতিতে সেই বৈঠক ডাকার কোনো অবকাশ নেই। তবে কেউ পদ থেকে স্বেচ্ছায় সরে গেলে সভাপতির ক্ষমতা আছে নতুন কাউকে নিয়োগ দেওয়ার। এখন দেখার আগামী ডিসেম্বরের আগে ওবায়দুল কাদের স্বেচ্ছায় সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ান কিনা, এবং তিনি সরে গেলে কে হন পরবর্তী। ভোটের আগে বিএনপি বলেছিল ১ কোটি কর্মসংস্থান দেবে। ৬ মাস না যেতেই গাজীপুর সাভার আশুলিয়ায় কারখানার পর কারখানা তালাবন্ধ, হাজার হাজার শ্রমিক রাস্তায়। ইউনিক ওয়াশিং অ্যান্ড ডাইংয়ের ১৮০০ শ্রমিক এখনও বকেয়া বেতনটুকুও পাননি। সরকার আছে, শিল্প মন্ত্রণালয় আছে, শ্রম মন্ত্রণালয় আছে, কিন্তু এই শ্রমিকদের পাশে কেউ নেই। সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো, যেসব শ্রমিক ট্রেড ইউনিয়ন করার সাহস দেখাচ্ছেন তাদেরই বেশি ছাঁটাই করা হচ্ছে বলে সাবেক শ্রমিক নেতারা নিজেরাই বলছেন। অর্থাৎ সংগঠিত হওয়ার অধিকারটাই এখন শাস্তিযোগ্য অপরাধ। এটা কাকতালীয় নয়। ২০০১ থেকে ৬ সালেও এই জোটের আমলে শ্রমিক আন্দোলন আর ট্রেড ইউনিয়নের প্রতি যে মনোভাব দেখা গিয়েছিল,
সালে এসেও সেই একই ছায়া স্পষ্ট। মালিকপক্ষ অবশ্য বলছে ক্রয়াদেশ কমেছে, ব্যাংকের কড়াকড়িতে টাকা পাওয়া যাচ্ছে না, তাই কারখানা বন্ধ হচ্ছে। কিন্তু রপ্তানি তো মাত্র ৩.৫% কমেছে, ২০,০০০ চাকরি খোয়ানোর মতো ধষ্ট হয়নি। তাহলে কার স্বার্থে বন্ধ হচ্ছে কারখানা, কার স্বার্থে বৈধ ছাঁটাইয়ের আড়ালে অবৈধ ছাঁটাই চলছে, সেই তদন্তটাই বা কে করবে, যে সরকার নিজেই এই মালিকদের ঘনিষ্ঠ বলয়ের ওপর দাঁড়িয়ে আছে। সোনালী অতীতের স্মৃতি বড় মধুর, তাই না? ২০০১ থেকে ৬ মেয়াদে কারসাজি করা নোটের যে মহামারী দেখেছিলেন, সেই একই ছবি আবার ফিরে এসেছে ২০২৬ সালের জুলাইয়ে। মনে রাখার মতো একটি সংখ্যা শুনুন, ৫। আর একটা দুটো নয়, এখন পুরো ৫ ধরনের জাল নোট বাজারে ছড়িয়ে পড়েছে। বিএনপি জামাত জোট ক্ষমতায় আসার পর আর্থিক খাত যে নিরাপত্তাহীনতার অতলে তলিয়ে গেছে, এই ৫ ধরনের সংজ্ঞাই তার চূড়ান্ত প্রমাণ। নকল নোট কাছি, সেই সঙ্গে চলছে আসল নোট কেটে জোড়া দেওয়া, রাসায়নিক কেমিক্যালে মূল্যমান বদলে ফেলা আর অত্যাধুনিক প্রযুক্তির ছাপ। সরকারি প্রতিষ্ঠান বাধ্য হয়ে এই ৫ ধরনের সন্দেহজনক ও কারসাজিকৃত নোটের আলাদা আইনি সংজ্ঞা দিচ্ছে, তার মানে পরিস্থিতি ভয়াবহ। মাত্র কয়েক মাসের শাসনেই আপনারা আবার বুঝিয়ে দিলেন, জনগণের পকেটের টাকা আর ব্যাংকের ভল্ট কোনোটাই নিরাপদ নয়। গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে যেই স্থিতিশীলতা ফিরছিল, তা একেবারে গুঁড়িয়ে বিপুনম অপশশুয়ের মররা শুরু হয়ে গেছে। প্রিয় পাঠক, যে কোনো একটা বড় ব্যাংক নোট হাতে নিয়ে ভেবে দেখুন তো, আপনার পরিশ্রমের মূল্যটা আসলে কাগজের চেয়েও মূল্যহীন।